সময় গড়িয়ে কেটে গেছে আরও কয়েকদিন। সেদিন চন্দ্র আর রোদের বিয়ে নিয়ে রেদন আহমেদ কিংবা জিহাদ প্রধান কোনো আপত্তি করেনি কিংবা বাড়াবাড়ি করেনি বিষয়টা নিয়ে, কিন্তু কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলার কারণে সবাই যে খানিকটা অসন্তোষ ছিলেন তা অস্বীকার করার উপায়ও নেই। তবে সেই অসন্তুষ্টি কেউ প্রকাশ করেনি, আর করবেই বা কেন? চন্দ্র তো আর অযোগ্য পাত্র নয়। মেঘলা আহমেদের ভাষ্যমতে চন্দ্রের মতো একজন ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া রোদের জন্য ভাগ্যের ব্যাপার। আর প্রধানরা তো এই বিষয়ে আরও এক ধাপ উপরে। তাদের একমাত্র বোনের একমাত্র মেয়েকে নিজেদের বাড়িতে বউ করে আনতে পারবে, এতে যেন তারা আরও বেশি সন্তুষ্ট। এইসব মিলিয়ে চন্দ্রের উপর জমে থাকা রাগ আর অভিমান ধীরে ধীরে ফিকে করে দিয়েছে তাদের। অভিযোগের ঝুলি শূন্য তখন। তারা যখন জানতে পেরেছে বিয়েটা আরও 2 বছর আগেই হয়ে গেছে, তখন সবার আগে তাদের বান্দরবানের সেই দিনের কথাই মনে এসেছিল। চন্দ্র ভেঙে চুরে কিছু না বললেও তার বলা কথাগুলোর মাঝেই লুকিয়েছিল সত্যটা। তখনই বিষয়টা তাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল। নিশ্চয়ই সেদিন এমন কিছুই ঘটেছিল যার কারণে চন্দ্র বাধ্য হয়েই তখন বিয়েটা করে ফেলেছিল। নাহলে চন্দ্রের মতো একজন ম্যাচিউর মানুষ তো আর এমনি এমনি এমন একটা কাণ্ড ঘটানোর ছেলে নয়। এই কারণে সেদিন কেউ চন্দ্রকে আর কোনো প্রশ্ন করেনি। প্রশ্ন করলে যে কোনো উত্তর পাওয়া যাবে না সেটাও তাদের জানা। তার উপর সামনে রিয়াজউদ্দিন আহমেদ বসেছিলেন। সব দিক বিবেচনা করে সবাই চুপ ছিল। এমনিতেই সেদিন রিয়াজউদ্দিন আহমেদের হাব ভাব ভালো ঠেকেনি। আবার চন্দ্র যদি তাদের কথার প্রত্যুত্তরে মুখের উপর বেফাস কিছু বলে বসে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। ওনাদের ছেলেটাকে তো তারা ভালো করেই চেনে, তাই তাদের কথা না বাড়িয়ে চুপচাপে থাকা শ্রেয় মনে করেছিলেন সকলে। তবে এ বিষয়ে কেউ কথা না বাড়ালো। রিয়াজউদ্দিন আহমেদ ঠিকই কটু কথা শুনিয়েছিলেন ছেলেকে। সেদিনই রাগ দেখিয়ে তিনি রোদের বাড়ি থেকে চলে গিয়েছিলেন। কোনোভাবে ওনাকে আটকানো চায়নি। রাবিনের বাবা মাও সেদিন ওনার সঙ্গে চলে গিয়েছিলেন। রিয়াজউদ্দিন আহমেদ বা তার স্ত্রী কেউই এই বিষয় নিয়ে একটি শব্দ বলেনি। এক বুক অসহায়তা নিয়ে ফিরে গিয়েছিলেন তারা। আর বলবেনই বা কি? রেদন আহমেদ তো তাদের কোনোদিনই পূর্ণাঙ্গ কথা দেননি। সবসময়ই বলে এসেছেন মেয়ের মতামত নিয়েই তিনি বিষয়টা এগিয়ে নেবেন। মেয়ের অমতে তিনি কিছুই করবেন না। মেয়ের সম্মতির কথা তিনি সবার আগে চিন্তা করেছেন। আর এখন যখন মেয়ে নিজেই নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছে, তখন তার আর করার বাকি থাকে। তবে এই বিষয়টা রিয়াজুল আহমেদ বুঝতে পারলেও রিয়াজউদ্দিন আহমেদ তা মানতে নারাজ। ওনার ভাষ্যমতে রেদওয়ান আহমেদ মেয়েকে অতিরিক্ত ছাড় দিয়ে মাথায় তুলেছেন বলেই রোদ বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত নিজে নিজে নিতে পেরেছে, পরিবারের ভয় না করে। এমনকি 2 বছর হতে চলল, কাউকে একবার জানানোর প্রয়োজন বোধ করেনি। রেদওয়ান আহমেদ যদি আগে থেকেই বিয়ের কথাটা পাকাপোক্ত করে রাবিনের বিষয়কে মেয়েকে জানিয়ে রাখতেন, তাহলে রোদ অন্য পথে হাঁটার সাহসও পেত না। এত বছর এই দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠত। কিন্তু আল্লাহর তরফ থেকে বেঁধে দেওয়া জুটি মানুষের কথা আর কাছে কি আর নড়ানো যায়? এই কথাটা অবশ্য তাকে বলার সুযোগ কারো হয়নি। তবে সেদিন এই সব কিছু ঘটে গেছে রোদের অগোচরে। দুর্বল শরীর আর ঔষধের প্রভাবে সেদিন প্রায় পুরোটা দিনই ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিল রোদ। তাই তো নিচে চলা ঘূর্ণিঝড়ের কবলে তাকে পড়তে হয়নি, আর না পেয়েছে এই নিয়ে কোনো কথাবার্তা। রিয়াজুল আহমেদরা চলে যাওয়ার পর এই বিষয় নিয়ে আর কেউ রোদের সামনে কথাও বলেনি। এমনকি সবাই যে ইতিমধ্যে সব জেনে গেছে সেটাও রোদ এখনো জানে না। সম্পর্ক ভিন্ন রূপ নিলেও সবার আচরণ ছিল আগের মতোই স্বাভাবিক। যদিও রেদন আহমেদ একটু চিন্তিত রিয়াজউদ্দিন আহমেদের রাগ নিয়ে। ওনার সেদিন চলে যাওয়ার পর জাহিদ প্রধান আবারও রেদওয়ান আহমেদের সাথে কথা বলেছিল এনে। বিয়ে যেহেতু হয়েই গেছে, বউ তো বাড়িতে নিতে হবে, আর হুট করে তো আর নিয়ে যাওয়া যাবে না। তাছাড়া 2 পরিবারের বড় ছেলে মেয়ের বিয়ে বলে কথা, বড়সড় আয়োজন করে সবাইকে না জানালে হয়। তাই তো জিহাদ প্রধান তাদের আবারও নতুন করে বিয়ে দিয়ে ধুমধাম করে ঘরে তোলার কথাই পেতেছিলেন সেদিন রেদওয়ান আহমেদের সামনে। জিয়াদ প্রধানের কথা শুনে রেদওয়ান আহমেদ তখন সময় চেয়েছিলেন কিছুদিনের জন্য, কেননা এরই মধ্যে তিনি চেষ্টা করবেন রিয়াজউদ্দিন আহমেদকে বিষয়টা মানানোর জন্য। উনি বেঁচে থাকাকালীন তো ওনাকে ছাড়া এত বড় অনুষ্ঠান করে রোদকে উঠিয়ে দেওয়া চায় না। আর এত তাড়াতাড়ি বিষয়টা মেনে নিয়ে উনি এখন এখানে কোনোভাবেই যে আসবেন না
সেই কথা রেদওয়ান আহমেদ খুব ভালো করেই জানে, তাই উনি সময় চেয়েছেন। তবে এতে বেঁকে বসেছিল চন্দ্র। সে কোনোভাবেই সময় দিতে নারাজ। তার বউ সে আর দূরে রাখতে পারবে না বলে সাপ জানিয়ে দিয়েছে। আর যদি তাদের অনুষ্ঠান করার শখ থেকে থাকে, সেটা কবে করবে সেই তারিখ যেন আজকে ঠিক করা হয়, আর নয়তো সে বউ নিয়ে চলে যাবে তার সাথে করে এখনই। তার বউ তার কাছে রেখে পরেও অনুষ্ঠান করা যাবে, এই হুকুম জারি করে বসে। পরিবারের সবচেয়ে ভদ্র ছেলেটার এমন রূপ দেখে তখন যেন সবাই আরেক দফায় আহামক বনে গিয়েছিল। প্রথমে তো সবাই শুধু হা করে গিলে যাচ্ছিল চন্দ্রের দায় ছাড়া কথাগুলো। গুরুগম্ভীর সংযত চন্দ্রের এমন অধৈর্য লাগামহীন রূপ দেখে কিছু সময়ের জন্য যেন তার কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছিল তারা। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি বিস্মিত হয়েছিল রেদওয়ান দম্পতি। সেই বিস্ময়ের কারণ শুধু চন্দ্রের রাগ নয়, বরং সেই রাগের উৎস রোদের জন্য। চন্দ্রের মতন এক ছেলে যে এতটা ডেসপারেট হতে পারে, সেইটা নিজের চোখে না দেখলে তারা কোনোদিনই বিশ্বাসই করতে পারতো না। নিজের চেনা গঞ্জি পেরিয়ে সবার সামনে দাঁড়িয়ে তাদের মেয়েকে এভাবে চাওয়াটা যেন ভেতর থেকে তাদের নাড়িয়ে দিয়েছে। তাই তো সেদিন কারো আর বুঝতে বাকি রইল না চন্দ্রের মনে রোদের জন্য জায়গাটা ঠিক কোথায়। আর এই সত্যটা বুঝতে পেরে রেদওয়ান আহমেদ যেন আরো গভীর দ্বিধায় পড়ে গেলেন। এদিকে মেয়ের ভবিষ্যৎ একদিকে, অন্যদিকে চন্দ্রের চোখে স্পষ্ট হয়ে ওঠা সেই অদম্য টান। দুটোর মাঝখানে দাঁড়িয়ে তিনি মুহূর্তের জন্য দিশেহারা হয়ে পড়েছিলেন। তবে পরিস্থিতি আর বেশি দূর গড়াতে দেননি জিহাদ প্রধান আর জাহিদ প্রধান। দুজনে মিলে ধীরে বুঝিয়ে শুনিয়ে কোনো রকমে একরোখা চন্দ্রকে থামাতে পেরেছিলেন। রোদ উদাস ভঙ্গিতে গাড়ির সিটে হেলান দিয়ে শুয়ে চোখ বন্ধ করে রেখেছে। মাথাটা ভীষণ ধরে আছে তার। আর যদিও কলেজে আসার কোনো ইচ্ছে ছিল না, তবুও জারিনের ঘ্যান ঘানানিতে শেষ পর্যন্ত আসতেই হয়েছে। কিন্তু এসেও ক্লাস কোনোভাবেই আর মন বসছিল না তার। মন বসবেই বা কী করে? চন্দ্র নামের সেই পুরুষটি যে তার মনের আঙিনায় জ্যোৎস্না ছড়িয়ে দিয়ে গেছে। তার মন যে এখন কেবল চন্দ্রের জ্যোৎস্না বিলাসে মগ্ন থাকতে ইচ্ছে করে, কিন্তু চন্দ্রের আর পূর্ণ দেখা মেলেই না। সেদিন তাদের বাড়িতে আড়ালে দাঁড়িয়ে যা একটু দেখতে পেয়েছিল, সেদিনের পর 7-8 দিন কেটে গেছে। চন্দ্রের দেখা পায়নি রোদ। 3 দিন আগে জাইনের কাছ থেকে শুনেছিল ওই পুরুষ নাকি বিজনেসের কাজে চট্টগ্রামে গিয়েছে। আর সেই কথা শোনার পর থেকে রোদের মনটা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। কেন যেন আকাশ সম অভিমান এসে জড়ো হয়েছে মনের আঙিনায়। যাওয়ার আগে তাকে একটু বলে গেলে কি এমন হতো? এই অভিমানী অভিযোগটাই বারবার রোদের মনে ঘুরে বেড়াচ্ছে। অথচ পরক্ষণে নিজের ভাবনা নিজেই সে অবাক হয়ে যায়। কবে থেকে সে এমন দাবি করতে শিখেছে? কবে থেকে চন্দ্রের যাওয়া আসার হিসাব তার মনের এতটা গভীরে জায়গা করে নিল, সেটা যেন রোদে বুঝতেই পারছে না। চন্দ্র নামক পুরুষটির শূন্যতা তাকে কেন যে এভাবে পোড়াচ্ছে সে জানে না। এই অভিমান, এই অপেক্ষা, এই অচিন্তিত কষ্ট সবই কি তাহলে পবিত্রতার জোর, নাকি অন্য কিছু? আর ভাবতে পারল না রোদ। মনে পড়ে গেল সেদিনের চন্দ্রের বলা কথাগুলো। সেদিন ওই বাড়ি থেকে ফিরে আসার পর থেকেই রোদের অস্থির লাগছিল, মাথা ঘোরাচ্ছিল। বিধায় বিষয়টা বুঝতে পেরে তার মা আর বড় মা দুজনে মিলে মাথায় পানি ঢেলে দেওয়ায় কিছুটা স্বস্তি ফিরে আসে। স্বস্তিটুকু ফিরে পেতে রোদ ওদের চলে যেতে বলে চোখ বন্ধ করে পড়ে থাকে। একটু ঘুম আসবে এই আশা। এরই মধ্যে কিছু সময় না যেতে মেঘ এসে ঢোকে তার রুমে। আর তখনই রোদ মেঘের থেকে জানতে পারে তার মামারা আর চন্দ্র পুরুষ নাকি এসেছে তাদের বাড়িতে। এই খবর শোনা মাত্রই রোদ আতঙ্কিত হয়ে পড়ে। ভয়ে আতঙ্কে রোদের ভেতরটা কেমন কেঁপে উঠেছিল সেদিন। তারা সবাই কী কারণে এসেছে জানতে চাইলে তখন মেঘ জানায় সেটা নাকি মেঘ নিজেও ঠিক জানে না। অসুস্থ শরীর নিয়ে তৎক্ষণাৎ রোদ শোয়া থেকে উঠে বসে পড়ে। তারপর মেঘকে আঁকড়ে ধরে কোনো মতে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে রুমের বাইরে পা রাখে। ভয়ে মুখ ফ্যাকাশে মুখ নিয়ে সবার থেকে আড়াল হয়ে করিডোরে গিয়ে দাঁড়িয়েছিল দেখার জন্য আসলেই তারা সবাই কেন এসেছে। আর সেই মুহূর্তে নিজ থেকে ভেসে আসা চন্দ্রের বলা এক একটা কথা যেন রোদের চিত্ত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। চন্দ্রের প্রতিটি কথা যেন সোজা গিয়ে আঘাত করেছিল রোদের হৃৎপিণ্ডে। থুকথুক করে উঠেছিল বুকের ভেতর, শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল তার। আর সেই মুহূর্তেই নিজ থেকে ভেসে আসা চন্দ্রের বলা এক একটা কথা যেন রোদের চিত্ত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। চন্দ্রের প্রতিটি কথা যেন সোজা গিয়ে আঘাত করেছিল রোদের হৃৎপিণ্ডে। চুপচুপ করে উঠেছিল
বুকের ভেতর। শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল তার। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব হয়নি। চন্দ্রের বলা কথাগুলোর ভার সে সামলে নিতে পারছিল না। চোখের কোণে ততক্ষণে জমে উঠেছিল সুখের অশ্রু, আনন্দ, বিস্ময় আর একরাশ ভালোবাসা মিলেমিশে এমন একটা অনুভূতি তৈরি করেছিল যেটার কোনো নাম খুঁজে পাচ্ছিল না রোদ। শুধু বুঝতে পারছিল আর একটুখানি সময় গড়ালে সে বাঁধ ভেঙে অশ্রুগুলো গড়িয়ে পড়বে কালবে। সে দ্রুত রুমে ফিরে এসে বিছানায় শুয়ে পড়ে। আর সেই দিন রোদ ইচ্ছে করে সারাদিন ঘুমানোর ভান করে বিছানায় পড়েছিল, তবে পুরোপুরি যে সুস্থ ছিল এমনটাও নয়। আসলে এত কিছুর মাঝে রোদ তার মা বাবার সামনে যেতে কেমন অপরাধবোধই হচ্ছিল। বিশেষ করে বাবার চোখে চোখ রাখার কথা ভাবলে বুকের ভেতরটা কেঁপে উঠেছিল তার। রোদের মনে হচ্ছিল মা বাবার সামনে গিয়ে দাঁড়ানোর মতো সাহস তার নেই। জীবনে এত বড় একটা সিদ্ধান্তের কথা তাদের কাছ থেকে লুকিয়ে রাখার পর সামনে দাঁড়িয়ে নিজেকে সে কোন জায়গায় রাখবে সেটাই বুঝে উঠতে পারছিল না। সে অপরাধবোধ থেকে নিজেকে সারাদিন বিছানায় আটকে রেখেছিল সেদিন। একদিকে ভালো লাগা, অন্যদিকে অপরাধবোধ, দুটো মিলে রোদের অবস্থা শোচনীয়। নিজের ভাবনার সঙ্গে লুকোচুরি খেলতে খেলতেই সারাদিন পার হয়ে গিয়েছিল সেদিন রোদের। পরে অবশ্য তার বাবার স্বাভাবিক আচরণ দেখে রোদ স্বস্তি পেয়েছিল। শুধু তার বাবা কেন, বাড়ির সবার আচরণই ছিল একেবারে স্বাভাবিক। এতে অবশ্য রোদ বেশি অবাক হয়নি, কেননা রোদ তো জানে কার বদলতে সবাই তার সাথে এমন স্বাভাবিক আচরণ করছে। রোদের এসব ভাবনার মধ্যেই গাড়ি এসে থেমেছে রোদের বাড়ির সামনে, কিন্তু তখনও রোদ ভাবনায় বিভোর। গাড়ি থেমে যাওয়ার পরও রোদকে নামতে না দেখে জারিন তাকালো রোদের দিকে। অন্যমনস্ক হয়ে রোদকে কিছু ভাবতে দেখে জারিন মনে মনে হেসে উঠছে। বোধোয়া, আপনি কি আপনার স্বামীর বাড়িতে আজকেই চলে যেতে চাইছেন নাকি? হুম হুম হুম। হুট করে জারিনের কথা শুনে হকচকে উঠল রোদ, আর জারিনের কথা শুনে কটমট করে তাকালো রোদ। বজ্জাত মহিলা, আমি কি বলেছি তোকে তোদের বাড়িতে যাব? গাড়ি চলে এসেছে সেটা ভালো করে বললে কি যাত যেত তোর? হ্যাঁ, সব সময় কথার মধ্যে নক্তা ওনার লাগবেই, তা টানতে হবেই একদম। এটা বলতে বলতে রোদ গাড়ি থেকে নেমে গটগট পায়ে গেটের ভিতরে পা রাখলো। রোদকে এতগুলো কথা শোনাতে দেখে জারিন যেন কিছু সময়ের জন্য বোকাই বনে গেল। পরে যখন হুঁশ ফিরে রোদ চলে যেতে দেখলো, তখনই জারিন জানলা দিয়ে উক্কি মারে। আসসালামু আলাইকুম বড় ভাবি, আপনি ওই দিকে কই যান? আপনার স্বামীর বাড়ি তো আরেকটু সামনে। রোদ গেটের ভিতরে পা রাখার আগে চোখ পাকিয়ে আবারও একবার তাকালো জারিনের দিকে। জারিনকে হাসতে দেখে রোদের যেন নিজেরও কেন যেন হাসি চলে আসছিল, তবে সেটা আর সে জারিনকে দেখানো যাবে না। তাই তো তাড়াহুড়ো পায়ে গেটের ভিতরে ঢুকে যায়। ভেতরে ঢুকতেই আটকে রাখা হাসিটা ঠোঁট ফুঁড়ে বেরিয়ে আসে। এখন আর চন্দ্রকে জড়িয়ে কিছু বললে কেন যেন রাগ লাগে না তার, বরং আরো ভালো লাগার অনুভূতি ছড়িয়ে পড়ে মনের আঙিনায়। রুমে এসে ব্যাগ রেখে অ্যাপ্রন খুলে রোদ কি যেন একটা মনে করে ড্রয়ারে থাকা ফোনটা বন্ধ ফোনটি হাতে নেয়। রোদ বাড়িতে এসে কাজের মেয়ে আমেনা কাছ থেকে জানতে পারে তার মা বাড়িতে নেই, প্রধান বাড়িতে গিয়েছেন। আসতেও নাকি সন্ধ্যা হবে। তাই তো রোদের বাড়িতে এসেও ভালো লাগছে না। আগে যদি জানতো মেঘলা আহমেদ ওই বাড়িতে, তাহলে তো সেও চলে যেতেই পারতো তখনই জাইনের সাথে। রোদের এইসব ভাবনার মধ্যেই হাতে থাকা ফোনটির হোম স্ক্রিনে চোখ পড়তে রোদ কোন আটকে উঠল। কেননা চন্দ্রের ফোন থেকে এই 3 দিনে মেসেজ এসেছে 389টি। রোদ স্ক্রল করে এক একটি মেসেজ পড়ছে আর চোখ মুখ কেমন ফ্যাকাশে রূপ ধারণ করেছে। কেন যে রাগের বশে ফোন বন্ধ করে রেখেছিল সেই নিয়েই এখন তার আফসোস হচ্ছে। এখন ওই বেপরা পুরুষের সামনে কিভাবে যাবে, সে রেগে বোম হয়ে আছে। সেটা মেসেজ দেখেই বুঝে কেউ বুঝতে পারবে তাকে সামনে পেয়ে কী অবস্থা করবে, সেটা ভেবেই রোদ অস্থির হয়ে পড়ল। এখন তার কি করা উচিত? কল করবে নাকি মেসেজ পাঠিয়ে রাখবে? কিন্তু সময় চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নিল ফোনই করবে। তার মনে হচ্ছে সরাসরি কথা বলেই রাগের পরিমাণটা কিছুটা ধরতে পারবে আর সেই অনুযায়ী কথা বলতে পারবে। এদিকে ফোনেরও চার্জ নেই, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। রোদ ফোনে চার্জ লাগিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে ছুটলো গোসল সেরে আসার জন্য। সে ফ্রেশ হয়ে আসতে আসতে না হয় একটু চার্জ হয়নি ফোনটা। 3 দিন যখন সে অবাধ্য ছিল, এখন 30 মিনিটের জন্য আর এমন কি হবে? এইসব ভাবতে ভাবতে কাপড় না নিয়েই যে মহারানী ওয়াশরুমে ঢুকে গেছে সেই খবর নেই তার। রোদ ওয়াশরুমে ঢোকা ঠিক 10 মিনিটের মাথায় আবারও কলিং বেল বেজে উঠল। মেঘ স্কুল থেকে এসেছে ভেবে আমেনা বেগম গিয়ে দরজায় খুলে দিলেন।
দরজা খুলে চন্দ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে আমিনা যেন আহামকি বনে গেল। হাঁ করে তাকিয়ে রইল চন্দ্রের দিকে। এমন অসময় চন্দ্রকে এখানে দেখে বেচারির এই অবস্থা, তবে তার আর বেশি সময় তাকিয়ে থাকতেই হলো না। আমিনাকে বাস্তবের জগতে ফিরিয়ে আনার জন্য চন্দ্রের এবারের ধমকটাই যথেষ্ট ছিল। হাই মেয়ে, দরজা থেকে সরে দাঁড়াও। চন্দ্রের এমন ধমকে বেচার থতমত খেয়ে তাড়াতাড়ি করে পেছনে সরে দাঁড়ালো। আমিনা সরে দাঁড়াতে চন্দ্র কোনো দিকে না তাকে গটগট করে সোজা রোদের রুমের ভিতরেই ঢুকে ঠাস করে দরজাটা লাগিয়ে আটকে দিয়েছে, যেন রোদের উপরের রাগটা দরজার উপরেই কিছুটা দেখিয়েই দিল। এদিকে দরজা আটকে দেওয়ার শব্দ ভোলা ভালা মুখ করে রোদের দরজার দিকে তাকিয়ে থাকা আমিনা আটকে উঠল। কি হচ্ছে না হচ্ছে সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এভাবে দরজা বন্ধ করলো কেন? সে এভাবে তাকিয়ে থাকার কারণেই কি ভাইজান রাগ করলো তো করতে পারেন। যে খাটতেরা নমুনা সেদিন দেখেছিল, বাবা গো বাবা, কি সাংঘাতিক পুরুষ। একটু তাকিয়েছে তো কি হয়েছে, এই জন্য দরজা ভাঙা ধরবে? এইসব পিড়পিড় করতে করতে আমিনা দরজা থেকে সরে গিয়ে রোদের জন্য ডাইনিংয়ে খাবার রেডি করতে চলে গেল। এদিকে চন্দ্র রুমে ঢুকে রোদকে রুমে না দেখে তার রাগের পারদ যেন আকাশী ঝড় উপক্রম। রাগে ফুসফুস করতে করতে রোদ কোথায় জানার জন্য আবারও যখন বাড়ি যেতে উদ্যত হলো, তখনই ওয়াশরুমে পানি পড়ার শব্দ পেয়ে থেমে গেল সে। রাগে চোখ মুখ কুচকে ওয়াশরুমের দরজার দিকে তাকায়। এই মেয়ে কি কোনোভাবে আসার খবর পেয়ে গেল নাকি? নইলে ওয়াশরুমে ঢুকে বসে আছে কেন? এটা ভেবে চন্দ্র ধূপধাপ পায় এগিয়ে গেল ওয়াশরুমের দরজার দিকে। এদিকে ওয়াশরুমে থাকা রোদ পার্শ্বে পড়েছে বিপাকে। গোসল করার পর কাপড় চেঞ্জ করতে গিয়ে দেখে পরার জন্য শুকনো কাপড় নিয়ে আসেনি। এরই মধ্যে দরজা লাগানোর এমন শব্দ শুনে রোদ চিন্তিত হয়ে পড়েছে। এই ভেবে যে আমিনা মনে হয় দরজার কাছে এসে পড়ে গিয়েছে, নয়তো দরজার সঙ্গে বাড়ি খেয়েছে। আমিনার আবার যেখানে সেখানে উলচে পড়ার বাতিক আছে কি না, তাই তো আরও তাড়াহুড়ো করে গায়ে টাওয়াল জড়িয়ে নিয়েছে বেরিয়ে আসার জন্য। রোদ যেই না দরজা খুলে কদম বাড়িয়ে রুমে প্রবেশ করতে যাবে, তখনই এলোপাতাড়িভাবে নিজেকে হঠাৎ করে হাওয়ায় আবিষ্কারই করলো। আতঙ্কিত রোদ চোখ মুখ খিচে বন্ধ করে নিজে ব্যালেন্স করার জন্য শক্ত করে দু হাতে জড়িয়ে ধরলো আগন্তুকের গলা। রোদ বুঝে উঠতেই পারছে না আসলে কি ঘটে গেছে তার সঙ্গে। যখনই ঠিকভাবে নিজের অবস্থান আবিষ্কার করলো, তৎক্ষণাৎ রোদ চোখ মেলে তাকালো তাকে কোলে নেওয়া ব্যক্তির দিকে। আর তাকাতে বিস্ময় বড় বড় হয়ে এলো রোদের চোখ জোড়া। চন্দ্র তখনও রাগান্বিত চোখে চেয়ে আছে রোদের মুখের দিকে, যেন এক্ষুনি চিবিয়ে চিবিয়ে ওকে খেয়ে ফেলবে। সংযম তার দরজায় দাঁড়িয়ে আছে। এটা যদি সে জানতো তাহলে কি আর এত অবলীলে দরজা খুলে বেরিয়ে আসতো? কখনো না। তবে কথা হলো এই লোক চট্টগ্রাম থেকে এখানে কখন এলো? তার জানা মতে তো আরও দুদিন পর আসার কথা। তাহলে আর ভাবতে পারেনি রোদ। ততক্ষণ নরম বিছানায় পিঠ থেকে গেছে তার। চন্দ্র পুরো শরীরে ভার রোদের উপর ছেড়ে কোনো আগাম বার্তা ছাড়াই পরপর জোরালোভাবে রোদের গলায় কামড়ে ধরেছে। রোদের ছোট্টখাটো শরীরের উপর এমন ভারী শরীর ছেড়ে দিতে দম বন্ধ হয়ে আসার জোগাড় হলো যেন। চন্দ্রের হাতের এলোমেলো তীব্র ছোঁয়ায় বেসামাল উন্মাদনার কবলে মিয়ে এলো রোদের শরীরের প্রত্যেকটা অঙ্গ। মুখ খুলে কিছু যে বলবে তারও উপায় নেই। লাজে ব্যথা দিশেহারা রোদ অস্পষ্ট কঞ্চে আর্তনাদ করে উঠল এবার। বরাবরের মতন এবার চন্দ্রের এতে উন্মাদনা আকাশী ছিল। গলা ছেড়ে এবার বেপরোয়া ভঙ্গিতে পুরুষের রুক্ষ ঠোঁট জোড়া দিয়ে কামড়ে ধরেছে রোদের নরম সরম ঠোঁট জোড়া। গভীরভাবে ছুঁয়ে শক্ত এক কামড় বসালো নিজের ছোঁচে, যেন তার রাগের বহিঃপ্রকাশই ঘটাচ্ছে। রোদের চোখ ছোড়া ততক্ষণে জলে থই থই। কত সময় এভাবে কাটলো তা জানা অজানা রোদের। রোদ আর সইতে না পেরে ব্যথায় ঠোঁট ফুপিয়ে উঠেছে। ফোপানোর শব্দ। চন্দ্রের ঠোঁট ছেড়ে তাকালো রোদের দিকে, লালচে চোখ জোড়া রোদের দৃষ্টিতে নিবদ্ধ করে। এখন কান্না আসে কেন? ফোন বন্ধ রাখার সময় আমার ওয়ার্ন মনে ছিল না? ডোন্ট ক্রাই রোদ, ইট ওন্ট এন্ড ওয়েল। রোদ ভেজা চোখ জোড়া মেলে তাকালো চন্দ্রের লালচে অথচ ঠোঁট দুটোর দিকে, তবে বেশিক্ষণ দৃষ্টি মিলে রাখতেই পারল না। আমি আমি কল দিতাম কিছু সময় পর। চন্দ্র শুনল কি এসব? হয়তো হ্যাঁ বা না, কেননা তার নজর এখনো অন্যদিকে। চন্দ্রের এলোমেলো ছোঁয়ায় রোদের গায়ে জড়ানোর টাওয়াল ততক্ষণে এলোমেলো। তখন হয়তো খেয়ালি করে রোদের পোশাকের দিকে। করবি কিভাবে? তখন তো রাগ ছাড়ার চিন্তায় মাথায় ভর করেছিল, সেদিকে তাকানো হুঁশ ছিল নাকি? কিন্তু এখন রোদের এই এলোমেলো ছিদ্রই তাকে আরও বেশি এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তৎক্ষণাৎ চন্দ্রের শার্টের হাতায় বোতাম খুলতেই ব্যস্ত হয়ে পড়ল।
চন্দ্রকে থেমে যেতে দেখে রোদ সাহস করে আবারও তাকালো তার দিকে। আর তাকিয়ে চন্দ্রের দৃষ্টি লক্ষ্য করে রোদ লজ্জা অস্থির হয়ে পড়ল। চন্দ্রকে শার্ট খুলতে দেখে রোদ বাধা দেওয়ার জন্য কিছু বলতে মুখ খুলবে, তার আগেই আবার ঠোঁটের উষ্ণ স্পর্শে ঝড় বয়ে গেল। এলোমেলো চাওয়াল খুলে গেল চোখের পলকে। অসহায় রোদ আর কিছু বলার অবস্থায় রইল না। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মামুনি, তুমি কেমন আছো? আন্টি, আপনি কি হাসপাতালের? রিপোর্ট ভাইয়ার অবস্থা কেমন আছে এখন? ফোনের অপর প্রান্তে লাবিবার মুখ থেকে রাবিনের নাম শুনে ফিরকুচকে এলো মেঘলা আহমেদ। তিনি বুঝতে পারলেন না আসলে লাবিবা রাবিনের কথা কেন জিজ্ঞেস করছে, আর রাবিনকেই বা লাবিবা চিনে কিভাবে। মুহূর্তেই না মনে নানান প্রশ্ন জেগে উঠল মেঘলা আহমেদের। নিজের কৌতূহল চাপতে না পেরে তিনি লাবিবাকে উদ্দেশ্য করে বলেন, কি বলছো মামুনি? আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে আন্টি ভাইয়া ফোন ধরছে না, তাই ভাবলাম আপনাদের কাছে থেকে একটু জেনে নিই। ঘণ্টাখানেক আগে ভাইয়া বলছিল রবিন ভাইয়াকে নিয়ে নাকি হাসপাতালে যাচ্ছে। আমাকে পরে ফোন করতে বলে তাড়াহুড়ো করে ফোন রেখে দিল। তারপর থেকে আর ফোনে ধরছে না, তাই আপনাদের কাছেই ফোন দিলাম। ওনার কি হয়েছিল আন্টি? লাবিবার এবারে কথাগুলো শুনে মেঘলা আহমেদ যেন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে রইলেন। মেঘলা আহমেদের ততক্ষণে বুঝতে বাকি নেই লাবিবা কিভাবে রাবিনকে চেনে, কেননা তিনি শুনেছিলেন রোদের কাছে একবার লাবিবার ভাই নাকি একটা মেডিকেলে পড়ে। তো দুইয়ে দিয়ে চার মেলানো এ আর কি। তবে এতে তিনি অবাক হননি। তিনি অবাক হয়েছেন রাবিনের অসুস্থতার কথা শুনে। তারা রাবিনের আপনজন বলে তাদের কাছে খবর দিতে মেয়েটা ফোন করেছে, অথচ তারা কিছু জানেই না কি বলবেন এখন মেয়েটাকে। আর ভাবতে পারলেন না মেঘলা আহমেদ। তার আগে লাবিবা আবারও বলে উঠল, হ্যালো আন্টি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। কথাটা বলেও যেন তিনি কিছুটা অস্বস্তিতেই পড়ে গেলেন এবার। তারপরও তিনি সত্যিটাই বললেন, মিথ্যে বলেই বা লাভ কি। লাবিবার সঙ্গে কথা শেষ করে তিনি চিন্তিত চিত্তে বসে থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে ফোন লাগালেন রিয়াজুল আহমেদের নম্বরে। মেঘলা আহমেদকে এমন চিন্তিত হয়ে উঠে দাঁড়াতে দেখে পাশে বসা চন্দ্রপ্রভা বেগম জিজ্ঞেস করলেন, কি হয়েছে মেঘলা? কে ফোন করেছিল? রোদের ফ্রেন্ড লাবিবা ফোন করেছিল। ওর ভাই নাকি হোস্টেল থেকে অসুস্থ রাফিনকে ঘন্টাখানেক আগে হাসপাতালে নিয়ে গেছে, তাই ও ফোন করেছে আমাদের কাছে রাফিনের কি হয়েছে জানার জন্য। এদিকে আমরা কিছুই জানি না। আমি এখন আসি ভাবি, হাসপাতালে যেতে হবে। উৎকণ্ঠা নিয়ে মেঘলা আহমেদ কথাগুলো বলেই আর দেরি করলেন না। হন্তদন্ত পায়ে বেরিয়ে গেলেন প্রধান ভিলার বাইরে। আমিনা টেবিলে খাবার রেডি করে পায়চারি করছে, সে পড়ছে মহা ঝামেলায়। খাবার বেড়ে বসে আছে, অথচ আপামনি আসার খবর নেই। তার কি একটু এগিয়ে গিয়ে ডেকে আসা উচিত? পরক্ষণেই আবার ভাব, না 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 ওই ভদ্রলোক তখন তার তাকানোতে যে রাগ দরজার উপর ঝালো। বাবাকেও থাক, দরকার নেই ডাকার। দরকার পড়লে খাবার আবারও গরম করা যাবে। আবার যদি খালাম্মা এসে বকা দেন আপামনিকে খাবার দিতে দেরি করে, তখন আমিনার এমন দোটানা ভাবনার মধ্যেই আবারও বেল বেজে উঠল। আমিনা এবার ভাবনার চিন্তা রেখে ছুটলো দরজার দিকে। দরজা খুলে মেঘলা আহমেদকে দেখে থতমত খেয়ে গেল বেচারে। কেননা তার জানা মতে মেঘলা আহমেদের আরও পরে আসার কথা, বেশি সময় তো হয়নি গেছেন, তাহলে এত তাড়াতাড়ি কেন এলেন তার বুঝে আসলো না। সে তো শেষবারের মতন এবারও মেঘ এসেছে ভেবে দরজা খুলতে গিয়েছিল। মেঘলা আহমেদকে আমিনার পাশে কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, রোদ কি এসেছে? জি জি খালাম্মা, আফামনি আইছে। খাবার খেয়েছে? না এখনো খাই নাই, ভাইজান আইছে, এই জন্য মনে হয় খাবার খাইতে আইতে একটু দেরি হইতাছে। আমিনা এবারে কথায় মেঘলা আহমেদের পা থেমে গেল। আমিনার দিকে ফিরে ফ্রুকুচকে তাকায়। ভাইজানকে? কোন ভাইজান আসছে? মেঘলা আহমেদের এমন ভাবভঙ্গি দেখে আমিনা খানি কাঁচুমাচু করে বলে, মানে ওই রোদাপুর জামাই আর কি। রোদের জামাই। কথাটা বুঝতে কয়েক সেকেন্ড অতিবাহিত হলো মেঘলা আহমেদের। যখন পুরোপুরি বুঝতে পারলেন আসলে চন্দ্রর কথা বলছে, ততক্ষণে বিস্ময়ে স্তব্ধ হয়ে রইলেন। চন্দ্র এখানে কেমন করে আসবে? সেনা চট্টগ্রামে। মেঘলা আহমেদ আবারও নিশ্চিত হওয়ার জন্য আমিনাকে জিজ্ঞেস করলেন, চন্দ্র এসেছে এখানে? মেঘলা আহমেদের এমন ভাবভঙ্গি দেখে আমিনা যেন আরো বেশি অবাক হলেন। খালাম্মা, আপনার ভাতিজার কথাই তো বলছি। মেঘলা আহমেদ এবার যেন বিস্ময়ে বুবা বনে গেলেন। চন্দ্র এখানে এই মুহূর্তে কিভাবে? ঠিক তখনই ওনার হাতে থাকা ফোনটা বেজে উঠল। রেদন আহমেদের কল দেখে মেঘলা আহমেদের চোখ মুখে রাবিনকে নিয়ে আরো উৎকণ্ঠা ভেসে উঠল। তিনি আর
এই নিয়ে কোনো কথা বাড়লেন না। কী বা বলার আছে ওনার? আর বলবি বা কি? তাদের স্বামী স্ত্রীর ব্যাপারে ওনার কিছু জিজ্ঞেস করাটাও তো অস্বস্তির ব্যাপার। তাছাড়া কোনো কারণ ছাড়া তো আর বিজনেসে কাজ রেখে সেটা চলে আসেনি সেই সুদূর চট্টগ্রাম থেকে। তাদের ব্যাপার না হয় তারাই বুঝেনি। আমেনাকে সব কিছু বুঝিয়ে দিয়ে ফোন রিসিভ করে কথা বলতে বলতে তিনি তাড়াহুড়ো পায়ে নিজের রুমের দিকে চলে গেলেন। সরি চন্দ্র, প্লিজ এটা এখন নয়। হুট করে রোদের এমন অপ্রত্যাশিত ডাক আর আচরণে উগ্র মেজাজের অস্থির চন্দ্র যেন মুহূর্তে শান্ত সমুদ্রের রূপ ধারণ করলো। বেলচে রাখা হাত চা ততক্ষণে খসে পড়েছে, স্তব্ধ হয়ে গেল কিয়ৎক্ষণ। প্লিজ এটা আম্মু, আম্মু চলে আসবে কিছু সময় পর। মেঘও রোদের এবারের কথায় চন্দ্রের হুঁশ ফিল। চট করে মাথা নিচু করে তাকালো নিজের বুকে মুখ গুজে থাকা দুই হাতে তাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকা ছোট্ট নাজুক নারী দেহটার দিকে। মেয়েটার মৃদু কাঁপছে ভয়ে নাকি অচেনা অনুভূতিতে, তা বোঝা দায়। তাকে থেমে যেতে বলছে, কিন্তু এই নারীকে কিভাবে বোঝাবে? অদ্ভুত অনুভূতির জোয়ার যে তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এখন আর থেমে যাওয়া কিভাবে সম্ভব? সে তো এই মুহূর্তে এই নারীর মধ্যে ডুবে যেতে চাইছে খুব করে, খুব 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 করে। এরই মধ্যে চন্দ্র অনুভব করলো রোদ তাকে আরো শক্ত করে চেপে ধরেছে আর পিপির করছে। প্লিজ চন্দ্র, প্লিজ প্লিজ। চন্দ্র যেন বিশ্বাসই করতে পারছে না রোদ তার অ্যাঞ্জেল তাকে নাম ধরে ডেকেছে, তাও আবার নিচ থেকে তাকে জড়িয়ে ধরেছে। তার লাজুক অ্যাঞ্জেলের দ্বারা কিভাবে সম্ভব? মুহূর্তটা যেন থমকে দাঁড়ালো। উত্তাল আগুনের ভেতরে হঠাৎ নেমে এলো এক ফোঁটা শান্ত বৃষ্টি। চন্দ্র সেইভাবে বসে রইল কিয়ৎক্ষণ। তার এত সময় ধরে জ্বলতে থাকা রাগের আগুনটাও যেন এই নারীর ছোঁয়ায় ফিকে হয়ে এসেছে। কোনোভাবে কিছুক্ষণ আগের সেই অ্যাগ্রেসিভ আচরণটা ভেতর থেকে আসছে না কেন? এই মেয়ের মুখের একটু কথায়, তার নাজুক শরীরের ছোঁয়ায় কি তার রাগকে জাদু বলে আটকে দিয়েছে? নয়তো রাগ তার মূর্তি কোথাও উধাও হলো। এদিকে চন্দ্রকে শান্ত হতে দেখে নাজুক রোদ যেন এবার আরো বেশি লজ্জা নিতেই পড়ল। চন্দ্রের থেকে নিজেকে আড়াল করার তাগিদে চন্দ্রের বুকে আরো শক্তভাবে চেপে গেল। বুকের চাওড়া ভেদ করে ঢুকে গিয়ে লজ্জা নিবারণের চেষ্টায় মরিয়া রোদ। এদিকে তার এই অবুঝপনা চন্দ্র নামক পুরুষটির কি হাল হচ্ছে সেই দিকে আপাতত খেয়াল নেই মহারানীর। চন্দ্র বুঝতে পারলো কি রোদের উদ্দেশ্য, হয়তো নইলে কি আর তার মতো আগাগোড়া গম্ভীর মানুষের এমন একটা সিচুয়েশনে শব্দ করে হেসে উঠছে। চন্দ্র হুট করে হাসির শব্দে চমকে উঠল রোদ। কিছু সময়ের জন্য লজ্জা যেন হাওয়া হয়ে মিলিয়ে গেল। চন্দ্র শব্দ করে হাসছে, এটা যেন প্রথমে বিশ্বাসই করতে পারল না। কয়েক সেকেন্ড যাওয়ার পরও যখন হাসির শব্দ থামার বদলে আরও জোরালোভাবে তার কানে এসে লাগলো, তৎক্ষণাৎ রোদ লজ্জা ভুলে চটপট মাথাটা উঁচু করে পিটপিট করে তাকালো চন্দ্রের মুখের দিকে। মুহূর্তেই রোদের চোখ আটকে গেল চন্দ্রের হাসি মাখা মুখের দিকে। চ্যাপ চ্যাপ চোখে তাকিয়ে রইল চন্দ্রের মনোমুগ্ধকর হাসি মাখা মুখপানে। সত্যি এই লোক হাসছে। নিজের করা প্রশ্নে নিজে উত্তর করলো, হ্যাঁ তাই তো দেখছে সে। হাসলো, এত সুন্দর লাগে এই লোককে, তবুও এমন গোমরা মুখ করে রাখি কেন সবসময়? রোদের বুঝে আসে না। রোদ তার দিকে তাকে আছে বুঝতে পেরে চন্দ্র হাসি মাখা মুখ নিয়ে দৃষ্টি তাক করলো রোদের ভেজা পাপড়িযুক্ত ফোলা ফোলা মায়াবী দৃষ্টিতে। রোদকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে হাসিটা যেন কিছুটা দমে এলো, তবে গভীর ভাব আসলো না চেহারায়। কিছু সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রোদের নিষ্পাপ মুখপানে। তাকিয়ে থাকার মধ্যে চন্দ্র এক হাত রোদের উন্মুক্ত কোমর টেনে নিজের কোলে এনে আরো একটু মিশিয়ে নিল নিজের সঙ্গে। অন্য হাত ঘাড়ে বেয়ে মাথার পেছনে কয়েক গুচ্ছ ভেজা চুল আঁকড়ে ধরে রোদের মুখটা নিজের মুখোমুখি করে। কি দেখছে শাঞ্চল? মেয়েটার যেন কি হলো কে জানে। প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই কেমন চন্দ্রের দিকে সেই একই দৃষ্টিতে তাকিয়ে থেকে উত্তর দিল। চন্দ্রপুরুষকে দেখছি। রোদের উত্তর শুনে চন্দ্র যেন আরো এক দফা চমকে উঠল। বুঝতে পারলো মেয়েটা নিজের মধ্যে নেই, নইলে কি আর সঙ্গে সঙ্গে উত্তর পেত সে, তাও আবার এই অবস্থায়। তার কোলে বসে থেকেই চন্দ্র কিছু একটা ভেবে শর্ট করে আবারও জিজ্ঞেস করল, চন্দ্র পুরুষটাকে? আমার স্বামী। ও আচ্ছা, তো আপনার স্বামীটাকে? আমার সামনে থাকা সুন্দর পুরুষটি। পরপর কয়েকবার রোদের মুখ থেকে এমন উত্তর শুনে চন্দ্রর ভেতরে যেন বরফের ন্যায় শীতল হয়ে উঠল।
আবারও গভীর দৃষ্টিতে চোখ বুলালো কোলে বসা আবেদনময়ী নারীটির শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে। রোদের নারী মূর্তি প্রতিটি ভাঁজ, তার দেয়া প্রতিটি ক্ষত যেন তার চাহিদা আরো বাড়িয়ে দিচ্ছে। কিভাবে সে নিজেকে সংযম করবে এই মুহূর্তে, কিন্তু এই মেয়ে। জোরে জোরে কয়েকবার শ্বাস টানল চন্দ্র। রোদের চোখের তারায় অস্থির দৃষ্টি তাক করে কেমন করে যেন আবারও প্রশ্ন করলাম, স্বামীটা যদি আপনারই হয় তাহলে তো চাইতে পূরণের বেলায় বাধা কেন ওয়াইফি? বলে বুক বাড়িয়ে রোদের ছোচের ডান পাশে জমাকৃত জায়গায় গভীর এক চুমু আঁকল। এবার যেন রোদের হুঁশ ফিল। এত সময় চন্দ্রের বলা কথা, তার বলা কথাগুলো বার কয়েক চক্কর কাটলো মাথায়। যখনই বুঝতে পারলো সে এত সময় কি বলে গেছে, তখনই লজ্জায় রোদ আরো বেশি নিতে পড়লো। সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে মাথা নিচু করার সঙ্গে চেষ্টা করলো, কিন্তু তা অসম্ভবই হলো না। চন্দ্র রোদকে চোখ বন্ধ করে ফেলতে দেখে বাঁকা হেসে চুলগুলো আর জোরালোভাবে ধরে রোদের মুখটা একদম তার সামনে নিয়ে ফিসফিস করে বলল, লুক অ্যাট মি ওয়াইফি, আমার পরের প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি। এমন শান্তশিষ্ট চন্দ্রকে যেন রোদের কাছে অচেনা ঠেকলো। এত সময় ঘরের মধ্যে ছিল বিধায় চন্দ্রের আচরণ খেয়াল করেনি সে। এই কোন রূপ দেখছে সে, এই পুরুষের নাকি সে স্বপ্ন দেখছে? রোদ কয়েকবার চোখের পাপড়ি ঝাপটালো, তাকালো ফের চন্দ্রের চোখের দিকে, কিন্তু তার কি আর সাধ্য আছে ওই ঘোলা নজরে বেশিক্ষণ নজর রাখার? কিন্তু উত্তর তো দিতেই হবে, নইলে এই বেপরোয়া পুরুষ এমন একটা সময়ে এমন একটা জায়গায় তার পূর্ণাঙ্গ সর্বনাশের জন্য উঠে পড়ে লেগেছে। রোদ তখন রুম থেকে বের হবে কিভাবে, বাড়ির সবার সামনে গিয়ে দাঁড়াবে কিভাবে, আর ভাবতে পারল না রোদ, কেননা অস্থির চন্দ্র ততক্ষণে আবারও রোদের গলায় মুখ গুজে দিয়েছে। হাতের বেসামাল স্পর্শে আবারও গুঙিয়ে উঠল রোদ। চন্দ্রের বাহুতে আবদ্ধ থেকে কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, প্লিজ স্টপ, আজকের মতো ছেড়ে দিন প্লিজ, এরপর এবার বাধা দেবো না, প্রমিস। চন্দ্র শুনল কি রোদের কথা? হয়তো, তবে সঙ্গে সঙ্গে রোদকে ছাড়লো না। নিজের যতটুকু উন্মাদনা রোদের শরীরের উপর ছাড়তে পারে ততটুকু ছেড়ে তবেই ছাড়ল। পুরোপুরি ছেড়ে দেওয়ার আগেই রোদের কাছে হিস করে বলল, আজকের মতো বেঁচে গেলি আঞ্চল, বাট রিমেম্বার নেক্সট টাইম তোর কোনো বাধায় আমি তোয়াক্কা করবো না। জাস্ট একবার কাছে পাই তোকে, আই প্রমিস। সেদিন তোর পুরো অস্তিত্ব জোরে আমার রাজত্ব করা থেকে কেউ আটকাতে পারবে না। রাত 10:45। আহমেদ বাড়ির মহিলা সদস্যরা চিন্তিত মুখে বসে আছে। রাবেয়া আহমেদকে যে কেবিনে রাখা হয়েছে সেই কেবিনে অবচেতন রাবেয়া আহমেদকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। রাবিনকে অবজারভেশনে রাখা হয়েছে 24 ঘন্টার জন্য। ডাক্তার জানিয়েছেন তীব্র মানসিক শকের কারণে তার হৃদযন্ত্র সাময়িকভাবে দুর্বল হয়ে পড়েছে। 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ। রিয়াজুল আহমেদরা গ্রাম থেকে হাসপাতালে পৌঁছানোর আগে প্রাথমিক চিকিৎসা শেষ করে তাকে অবজারভেশনে নেওয়া হয়েছে। রিয়াজুল আহমেদরা আসার পর থেকে ছেলেকে দেখার জন্য ডাক্তারের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করছিলেন রিয়াজউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে। তখনই বুকে লিড হাতে স্যালাইন মুখে অক্সিজেন মাস্ক পরা ছেলের নিস্তেজ দেহটা দেখে ছেলে পাগল রাবেয়া সেখানে অচেতন হয়ে পড়েন। গত কয়েকদিন ধরেই ছেলের চিন্তা, এমনিতেই তার খাওয়া দাওয়া অনিয়মিত ছিল, তার উপর ছেলেকে এমন অসুস্থ অবস্থায় দেখে সেই ধাক্কা তিনি সহ্যই করতে পারেনি। উচ্চ রক্তচাপ হঠাৎ বেড়ে গিয়েছে, তিনিও এখন হাসপাতালে বেড়ে শুয়ে আছেন। আহমেদ বাড়ির পুরুষ সদস্যরা এখন অবজারভেশনের রুমের সামনে বসে আছে। লাবিবকে কয়েক বলে কয়ে রেদওয়ান আহমেদ হোস্টেলে পাঠিয়ে দিয়েছেন। ছেলেটার উপর দিয়ে আজকে সব দখল গেছে। রেদওয়ান আহমেদরা আসার আগেই প্রায় সব পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম শেষ করা হয়ে গিয়েছিল। তখন শুধু রিপোর্টই আসার কথা ছিল, বাকি ছিল। সবকিছুই লাবিবি একা হাতে সামলেছে, যদিও তার আরেকজন রুমমেট ছিল সঙ্গে। পরে যখন রাবিনকে অবজারভেশনে রাখা হয় এবং রিয়াজুল আহমেদরা চলে আসে, তখনই রেদওয়ান আহমেদ তারা আছে বলে আশ্বস্ত করে তাকে পাঠিয়ে দিয়েছেন। এখন রোদ আর মেঘ বাদে আহমেদ পরিবারের সবাই হাসপাতালে উপস্থিত। রোদ আর মেঘ বাড়িতে একা বিধায় রিয়াজুল আহমেদরা আসার পরে মেঘলা আহমেদকে চলে যেতেই বলেছিলেন রেদওয়ান আহমেদ, কিন্তু মেঘলা আহমেদ তাতে বাধা দেন। তার উপর আবার রাবেয়া আহমেদের অসুস্থতা, সব মিলিয়ে আর যাওয়া হয়ে ওঠেনি। মেঘলা আহমেদ জোহবানকে ফোন করে বলে দিয়েছেন মেঘ আর রোদকে প্রধান বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। যদিও এখানে রাবেয়া আহমেদের ভাইয়ের বউ এবং ভাতিজি আছে, তবুও দুই মা ছেলেকে এমন অসুস্থ অবস্থায় রেখে যাওয়াটা তার মন সায় দেয়নি। তাছাড়া সব কিছুর জন্য তো কোনো না কোনোভাবে নিজেদের ফুল দিকটাই খচখচ করছে মন।
রোদ আর মেঘ অবশ্য রাবিনের অসুস্থতার খবর শোনার পর হসপিটালে আসার কথাই বলেছিল, কিন্তু তারা নিষেধ করেছেন, কেননা তাদের তখন হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যেত, আর রাতের বেলা প্রাইভেট হসপিটালে এত মানুষ থাকা অ্যালাউড না। তাছাড়া এত রাতে ফিরতে গেলে যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে সেই কথাও চিন্তা করে নিষেধ করেছেন আসতে। ঢাকা শহরে যদিও অনেক রাত পর্যন্ত রাস্তার সরব থাকে, তবুও ছেলে মেয়েদের নিয়ে কোনো রিস্ক নিতেই চান না তারা। আবার চন্দ্র ফিরে আসার ব্যাপারটা তো আছেই, পরে না আবার কি ঝামেলাই করে বসে ছেলেটা, তাই রোদকে বুঝিয়ে বলেন সকালে আসতে। এরই মধ্যে তিনি না চন্দ্রের সঙ্গে এ নিয়ে কথা বলেই নেবেন। আবার রোদের আশাটা নিয়ে কিছুটা অস্বস্তি বোধও করছেন তারা, কেননা রোদের বিয়ের বিষয়টা শুনেই যে রাবিন এই অসুস্থতা সেটা তো আর কারো অজানা নয়। ছেলেটার যে গুরুতর কিছু হয়ে কোনো দুর্ঘটনা ঘটেনি, এতে তো তাদের আল্লাহর কাছে শুকরিয়া শেষ নেই। যদি কোনো খারাপ কিছু হয়ে যেত তাহলে সারা জীবনের জন্য অপরাধ বোধ বই বেড়াতে হতো তাদেরও। তবে ভুল কম বেশি সবারই আছে এখানে, কিন্তু সবার ভুলের শাস্তি একা ছেলেটাই ভোগ করছে। এটা ভেবে দীর্ঘশ্বাস ফেলেন মেঘলা আহমেদ। রোদকে নিয়ে এতটা ভেঙে পড়ার মতো আগে তো কখনো রাবিনের আচরণে এমন কিছু চোখে পড়েনি তাদের। রাবিনকে সবসময় স্বাভাবিক দেখেছে তারা, নাকি তাদের চোখেই পড়েনি হয়তো। যদি রোদের জন্য রাবিনের মনে গভীর কিছু না থাকতো তাহলে এতটা ভেঙে পড়ার ছেলে ছিল না। নিজের একতরফা অনুভূতির জন্য ছেলেটা এতটা কষ্ট করছে এবং সামনে আরও করতে হবে, এটা ভেবে মেঘলা আহমেদের অস্বস্তি লাগছে। শত হোক নিজের মেয়েকে ঘিরে কথা, মায়ের মনে অস্বস্তি তো হবেই। মেঘলা আহমেদের এইসব ভাবনার মধ্যেই থমথমে মুখে রুমে প্রবেশ করলেন রেদওয়ান আহমেদ। তিনি মূলত দেখতে এসেছেন রাবেয়া আহমেদের জ্ঞান ফিরেছে কিনা, কিন্তু পরিস্থিতি আগের মতোই বুঝতে পেরে কোনো কথা না পেরে নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেলেন। তখনই মৃদু কাপা এক মেয়েলি কণ্ঠ তার পদক্ষেপ থামিয়ে দিল। আঙ্কেল, অবজারভেশন রুমে আমাকে একটু নিয়ে গেলেই বেশি সমস্যা হবে? কথাগুলো বলার সময় কঞ্চে স্পষ্ট দ্বিধা, ভেতরে জমে থাকা অস্থিরতা, শব্দ যেন ঠিকমতো বেরোতে চাইছে না। রেদন আহমেদ থেমে ধীরে ঘুরে দাঁড়ালেন ও শব্দের উৎস অনুসরণ করে তার দৃষ্টি গিয়ে স্থির হলো কেবিনের জানলার পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়েলি অবয়বে। বোরখা আচ্ছাদিত পুরো শরীর নিকাবে ঝাঁকা মেয়েটিকে তিনি চিনতে না পেরে তাকিয়ে রইলেন। আর চিনবেই বা কী করে, মুখের কোনো অংশই তো দৃশ্যমান নয়। রেদন আহমেদ যে মেয়েটিকে চিনতে পারেনি বিষয়টা হয়তো বুঝতে পেরেছিলেন মেঘলা আহমেদ। তিনিও ঘাড় ঘুরিয়ে একবার তাকালেন মেয়েটির দিকে, তারপর রেদন দিকে তাকিয়ে বললেন, ও হুমায়ুন ভাইয়ের মেয়ে হুমায়রা। আমরা তো সবাই ছেলেটাকে দেখে এসেছি, শুধু হুমায়রা বাদে। আপনি না হয় মেয়েটাকে নিয়ে যান, নার্সদের সঙ্গে কথা বলে একটু দেখিয়ে নিয়ে আসেন ছেলেটাকে। মেঘলা আহমেদ সঙ্গে তাল মিলিয়ে রাবিনের মামি রোজিনা ও বেগমকে অনুরোধ ছুড়ে বললেন। কথাটা বলতে বলতে তিনি অসহায় চোখে তাকালেন মেয়ের অবয়বের দিকে। তার মেয়ের ভেতরে কি বয়ে যাচ্ছে সেটা তো তার অজানা নয়, বরং খুব ভালো করেই জানা। 19-এ পা দেওয়া মেয়েটি এই একটি ছেলের জন্য বিয়ের পিড়িতে বসতেই নারাজ। তার একটাই কথা, যেদিন নিজ চোখে দেখব সে অন্যের নামে কবুল বলছে, সেদিনই আমার বিয়ের কথা বলবেন। 7 বছর ধরে একতরফা ভালোবাসা দাফন সেদিনই করব, তার আগে নয়। মেয়ের এসব কথা মনে করে দীর্ঘশ্বাস ছাড়লেন রোজিনা বেগম। মেয়ের দিক থেকে চোখ সরিয়ে তাকালেন রেদওয়ান আহমেদের দিকে। রুমের ভেতরে কয়েক মুহূর্তের জন্য নীরবতায় নেমে এলো। হুমায়রার চোখের ভেতরে জমে থাকা অশ্রু যেন অনুমতির অপেক্ষায় স্থির হয়ে আছে। রেদওয়ান আহমেদ কিছু সময় চুপ করে থাকেন। আচ্ছা চলো মামুনি, দেখি ভিতরে ঢুকতে দেয় কিনা। রেদওয়ান আহমেদের কথায় যেন হুমায়রার বুকের ভেতর জমে থাকা ভরটা সামান্য হালকা হলো। নিকাবের আড়ালে ভেজা চোখ দুটি আরও এক দফা ভিজে উঠল। অজস্র অশ্রুকণা এসে ভিড় করলো চোখের কোণে। সেগুলো গাল বেয়ে গড়িয়ে পড়তেও সময় নিল না। সে আর সময় নষ্ট না করে নিঃশব্দে রেদওয়ান আহমেদের পিছু পিছু বেরিয়ে গেল করিডোরের দিকে। রাবিনের বেডের কাছে চোখ ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছেন হুমায়রা। কেবিনে একজন নার্স ছাড়া আর কেউ নেই। রেদওয়ান আহমেদ অনেক অনুরোধের পর নার্সদের কাছ থেকে আরেকজনকে ভেতরে ঢোকার অনুমতি নিয়েছে। নার্স প্রথমে একটু আপত্তি করলে পরে রাজি হয়েছে। ঢোকার সঙ্গে সঙ্গে সতর্ক কণ্ঠে বলে দিয়েছে বেশি সময় থাকা যাবে না, দ্রুত দেখে বেরিয়ে যেতে হবে। কিন্তু কথাগুলো যেন হুমায়রার কানে পৌঁছায়নি।
পৌঁছাবে বা কিভাবে? সে তো এখন বিষাদের এক দুনিয়ায় হারিয়ে গিয়েছে। 13 বছর বয়স থেকে যে মানুষটিকে নিঃশব্দে সে একতরফা ভালোবেসে এসেছে, আজ সেই মানুষটা অন্য এক নারীকে একতরফা ভালোবেসে হাসপাতালে বেরিয়ে শুয়ে আছে। দৃশ্যটা তার ভেতরে তাণ্ডব চালাচ্ছে। বিষাদের দাবানলে ছারখার হয়ে যাচ্ছে তার অন্তর। খবরটা শোনার পর থেকে চোখ দুটো অবাধ্য হয়ে আছে, কোনোভাবে অশ্রু থামানো যাচ্ছে না। নিকাবের আড়ালে টানা কয়েক ঘন্টা ধরে নিঃশব্দে গড়িয়ে চলছে সেই জল। নীরব ভালোবাসা, অপ্রকাশিত ব্যথা আর অসংখ্য অদেখা প্রার্থনার সাক্ষী হয়ে হুমায়রার মন হাহাকার করে চিৎকার করে বলছে, আপনি কেন মরিচিকার পিছনে ছুটছেন মুহাব্বাব? কেন এমন এক স্বপ্নের হাত ধরলেন যার কোনো ঠিকানা ছিল না? শুধু ছিল ধোঁয়াশা, ছিল ভাঙনের পূর্বাভাস। আপনার এই দুর্দশা আমার সহ্য সীমানা ছাড়িয়ে যাচ্ছে। আমি কিভাবে সামলাবো এই বিষাদের জোয়ার? আমার ভিতরটা যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আপনার বুকের ব্যথা আমি ছুঁতে পারছি না, আপনার কপালে হাত রেখে কিছু বলতে পারছি না। আমি আছি, বিশ্বাস করুন। আপনার প্রতিটা কষ্ট আমার শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে। তীব্র যন্ত্রণায় জর্জরিত হয়ে আছে আমার হৃৎপিণ্ড। আমি কিভাবে সামলাবো এই বিষাদের ব্যথা? কিভাবে থামাবো এই অবিরাম কান্না, যা কাউকে দেখাতেও পারি না? নামহীন, দাবিহীন, অথচ আপনাকে যে ঘিরে আমার পৃথিবী গড়েছিল, আপনাকে মনে রাখা পাপ জেনেও আমি ভুলতে পারিনি। জানেন, আমি বহুবার নিজেকে বুঝিয়েছি এইভাবে কাউকে চাওয়া ঠিক নয়। বহুবার সেজদাতে গিয়ে বলেছি, হে রব, যদি এ ভালোবাসা আমার না হয় তবে আমার বুক থেকে এ অনুভূতিটুকু তুলে নিন। কিন্তু কি অদ্ভুত, আপনাকে ভুলতে যাওয়ার দোয়া করতে গিয়ে আপনার নামটাই আগে চলে আসে ঠোঁটে। আমি কখনো আপনার জীবনে দাবি হয়ে দাঁড়াইনি, দাঁড়াতেও চাইনি। শুধু দূর থেকে চেয়েছি আপনি ভালো থাকুন। কিন্তু আজ আপনাকে এভাবে ভেঙে পড়তে দেখে নিজের সব শক্তি হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে আপনার প্রতিটি দীর্ঘশ্বাস আমার বুকে এসে ধাক্কা দিচ্ছে। আপনাকে মনে রাখা যদি পাপ হয় তবে আমি সেই পাপের শাস্তি নীরবে মেনে নিব। কিন্তু বিশ্বাস করুন, এ ভালোবাসার কোনো লোভ ছিল না, ছিল না কোনো স্বার্থ, ছিল শুধু একটুখানি স্বপ্ন। একদিন হয়তো আপনি ফিরে তাকাবেন। আজ বুঝি কিছু মানুষের জীবনে আসে পাওয়ার জন্য নয়, ভালোবাসার ক্ষমতা শেখানোর জন্য। আপনি হয়তো কোনোদিন জানবেন না, আপনার অজান্তেই আপনি আমার দোয়ায় সবচেয়ে দীর্ঘ সময় হয়েছিলেন। আপনি জানেন না, আপনাকে পাওয়ার জন্য আমি কত রাত সেজদায় কেঁদেছি, প্রতিটি মোনাজাতে কত মিনতি করেছি রবের কাছে। যদি আমার ভাগ্যে সামান্য সুখ লিখে থাকেন তাহলে সেই সুখটা যেন আপনি হন। হালাল একটা সম্পর্কের বন্ধনে আপনার পাশে দাঁড়ানোর বৈধ অধিকারটুকু যেন আমাকে দেওয়া হয়। প্রতিটি তাহাজ্জুদের দোয়ার ভিতরে আপনি ছিলেন। প্রতিটি ফজরের আলোয় আমি নতুন আশা বুক বেঁধেছি। হয়তো একদিন আপনি আমার হবেন। কিন্তু আজ কেন আপনার ভালোবাসা হারিয়ে ভেঙে পড়তে দেখে এতটা কষ্ট হচ্ছে আমার? আপনি অন্য কাউকে ভালোবাসেন জেনেও এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট হচ্ছে এই ভাঙন আপনিটাকে দেখে। আপনার এই ভাঙন যে আমার বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। আপনার চোখে সেই শূন্যতা, আপনার বুক চেপে ধরা যন্ত্রণা, সব কিছু যেন আমার নিজের হয়ে গেছে। আমি আর ভাবতে পারল না হুমায়রা। গলায় দলা পাকানো কান্নারা এবার বাঁধ ভেঙে বেরিয়ে এলো স্থান কাল ভুলে। হিচকি তুলে ফুপিয়ে কেঁদে উঠল মেঝে। কান্নার শব্দ শুনে কেবিনে থাকা নার্সটি বিরক্তি সুরে বলেই উঠল, কি শুরু করে দিয়েছেন বলেন তো? এটা রোগীর নর্মাল কেবিন নয়। ভুলে যান কেন আপনারা? প্লিজ বাইরে গিয়ে কান্না করুন। আর 1 মিনিটও কাউকে অ্যালাউ করা হবে না। পরে ডাক্তারে এসে দেখলে আমাকে কথা শুনতে হবে।
নার্সের কথা সম্বিত ফিরল হুমায়রার। হকচকিয়ে উঠে তাড়াতাড়ি 2 হাতে মুখ চেপে ধরল, কান্না আটকানোর চেষ্টায়, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হলো। কোনোভাবেই যেন কান্না থামানো যাচ্ছেই না। বুকের ভিতর জমে থাকা বছরের পর বছর চাপা অনুভূতিগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়েছে আজ। প্লিজ ম্যাডাম, দয়া করে বাইরে যান, আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। অসহায় হুমায়রার আর কি বা করার ছিল। অনিচ্ছা সত্ত্বেও চোখ ভর্তি পানি নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসতে হলো তাকে। দরজার পারে পা রেখে শেষবারের মতো ঘুরে তাকালো সে, কিন্তু ততক্ষণে নার্স এসে দরজাটা ভেতর থেকে টেনে বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ হতেই দেখে হুমায়রার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো শুধু একটা দরজাই নয়, তার সমস্ত না পাওয়া স্বপ্নের পথটাও যেন নিঃশব্দে বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ নীরব হয়ে নিথর হয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে। সাদা দেয়াল, ঝকঝকে মেঝে, ফিনাইলের তীব্র গন্ধ, সবকিছু হঠাৎ অসহ্য লাগতে শুরু করলো। বুকের ভেতরটা ভারী হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আর নিজেকে শক্ত করে ধরে রাখতে পারল না। ধীরে ধীরে দরজার হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল। 2 হাত দিয়ে মুখ ঢেকে হিচকি তুলে চুকরে কেঁদে উঠল হুমায়রা। চাপা কান্নায় ভারী হয়ে উঠল নিঃশব্দ করিডর। তার কাঁধ কাঁপছে, নিকাব ভিজে যাচ্ছে অশ্রুতে। মনে হচ্ছে ভেতরে সব একসঙ্গে বাঁধ ভেঙে গেছে। এতদিন যে ভালোবাসা বুকে গভীরে লুকিয়ে রেখেছিল তা আজ আর লুকিয়ে রাখা গেলই না। দরজার সামনে মেয়েকে এভাবে বসে পড়তে দেখে আর স্থির থাকতে পারলেন না হুমায়ুন আহমেদ। দূর থেকে প্রথমে যেন বিশ্বাসই করতে পারছিলেন না মেঝেতে বসে থাকা কাঁধ কাঁপতে থাকা মেয়েটি তারই হুমায়রা। মা। আতঙ্কে মেশানো ডাকটা বেরিয়ে এলো তার মুখ থেকে। তড়িঘড়ি পা বাড়িয়ে ছুটে এলেন মেয়ের দিকে। হুমায়রা তখনও সেভাবে বসে, চোখ দুটি লাল, নিকাবে ভেজা, শ্বাস কাঁপছে। বাবাকে সামনে দেখে আরো ভেঙে পড়লো যেন মেচা। সব শক্ত মুখোশ যেন মুহূর্তেই খুলে গেল। হুমায়ুন আহমেদের মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন, 2 হাতে মেয়ের কাঁধে চেপে বুকে জড়িয়ে ধরেন। এই অবস্থা কেন তোর? কি হয়েছে মা? এরকম করে কাঁদছিস কেন? কথাগুলো বললে উত্তরটা তিনি জানেন। মেয়ের চোখের ভাষা তিনি বহুদিন আগেই ধরে পড়তে শিখেছেন। তবুও বাবা বলে কথা, সে শাসাটুকু নিয়ে প্রশ্ন করেন। হুমায়রা কিছু বলতে গেল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরিয়ে হলো না। শুধু ঝাঁপিয়ে পড়ে বাবার বুকে মুখ লুকিয়ে দিল। শিশুর মতো ফুপে ফুপে কাঁদতে লাগলো হুমায়ুন আহমেদ। বুক থেকে কেঁপে উঠল। এত বছর ধরে চুপচাপ সংযত নিজেকে সামনে রাখা মেয়েটার ভেতর যে এতটা ঝড় জমেছিল, আজ তা নিজের চোখে দেখছেন তিনি। মেয়ের মাথায় হাত বুলিয়ে নরম গলায় বললেন, সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দে মা। যা আমাদের কপালে নেই তা জোর করে পাওয়া যায় না। তুই এভাবে নিজেকে শেষ করে ফেলিস না। হুমায়রা বাবার পাঞ্জাবে বুকের কাছে আঁকড়ে ধরল আরো শক্ত করে। তার কান্না থামছে না। ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এলো ভাঙা স্বীকারোক্তি, আব্বু, খুব কষ্ট হচ্ছে, খুব। এই দুটো শব্দই যেন সব কথাই বন্ধ হয়ে গেল, বলা হয়ে গেল। হুমায়ুন আহমেদের চোখ বন্ধ করলে এক মুহূর্তের জন্য মেয়ের মাথার উপর ঠোঁট ছুঁয়ে দিলেন। করিডোরের সাদা আলোয় একজন অসহায় বাবার মুখটা আজ আরো বেশি ক্লান্ত, আরো বেশি নীরব লাগছে। তিনি ধীরে ধীরে মেয়েকে উঠালেন। উঠ মা, এখানে আর নয়, মানুষ দেখছে। তোকে ভেঙে পড়তে দেখে বাবারও কিন্তু কষ্ট হচ্ছে। বাবার কথা হুমায়রা এবার চোখ তুলে আশেপাশে তাকালো। হসপিটাল যেহেতু মানুষের আনাগোনা অনেক বেশি, করিডোর চলে সবাই যেতে যেতে ঘুরে একবার হলেও তাকাচ্ছে তাদের দিকে। তাই হুমায়রা আর কিছু না বলে বাবার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একবার পেছনে বন্ধ দরজার দিকে তাকালেন, যেখানে শুয়ে আছে তার সমস্ত স্বপ্ন, সমস্ত দোয়া, সমস্ত অপূর্ণতা। ছোট কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, আপনি দয়া করে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন। ভাঙা আপনিটাকে জোড়া লাগানোর দায়িত্ব আমার কাঁধে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য হলেও ফিরে আসুন। আর দাঁড়ালো না হুমায়রা। বাবার আলিঙ্গনে আবদ্ধ হয়ে চলে গেল রাবে আহমেদের কেবিনের দিকে। এদিকে করিডোর মাল্টি সিটার বেঞ্চে বসা রিয়াজউদ্দিন আহমেদ বাবা মেয়ের চলে যাওয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বিষয়টা ওনার আর বুঝতে পারার বাকি নেই। তিনি পরিষ্কার বুঝতে পারেন হুমায়রার চোখের জল নিছক সহানুভূতি নয়, ওটা ছিল জমে থাকা প্রতিটি না বলা কথা, বুকের ভেতর চেপে রাখা প্রতিটি স্বপ্ন, আর হারিয়ে যাওয়া আতঙ্ক, খেপে ওঠা এক ভালোবাসার নিঃশব্দ স্বীকারোক্তি। তবে এতে রিয়াজউদ্দিন আহমেদ একটুও বেচা নন, বরং দৃশ্যটা তার অন্তরে অদ্ভুত এক স্বস্তি ঢেউ তোলে। এতদিনের অঘোষিত দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে গোপন সংশয়, সবকিছু যেন হুমায়রার চোখের জলে ধীরে ধীরে গলতে লাগলো।
ওর কান্নায় তিনি দুর্বলতা দেখাননি, দেখছেন গভীর চান, অটল দায়বোধ। আর অস্বীকার করা যায় না এমন এক আন্তরিকতা। ভেঙে পড়েও যে মেয়ে আবার নিজেকে সামলে দাঁড়াতে পারে, সে শুধু আবেগপ্রবণ নয়, সে দায়িত্ব নিতে জানে। রিয়াজুদ্দিন আহমেদের অভিজ্ঞ মন বুঝে নিল এই মেয়ের কাঁধ হালকা নয়। প্রয়োজন হলে সংসারের ভার, সম্পর্কের জট, এমনকি আগামী দিনের অজানা ঝড়ও সে নীরবে বইতে পারবে। আর সেই উপলব্ধিতে বৃদ্ধ মানুষের মুখে ফুটে উঠল এক ক্ষীণ তৃপ্তির হাসি। হয়তো তার নাতির জীবনে একেবারে অরক্ষিত নয়, হয়তো নিয়তি ইতিমধ্যে ঠিক করে রেখেছে ভাঙা স্বপ্নের পাশে এক দৃঢ় হৃদয়ের আশ্রয়। প্রধান বাড়ি। রাত 11টা বাজতেছিল, অথচ রোদের চোখে ঘুম নেই। মেয়েকে কিছু সময় আগে বলে কয়ে ঘুমানোর জন্য পাঠিয়ে দিয়েছে রোদ। সে এখন জাইনের রুমে চিন্তিত চিত্তে বসে আছে খাপচি মারে। এ বাড়িতে আসার পর থেকে রুমে যে সে আস্তানা গেড়েছে, আর তার রুমে বসে থাকার কারণটা অবশ্যই চন্দ্র। তখনকার চন্দ্রের হুমকি শুনে রোদ কোনোভাবে সাহস করেনি রুম থেকে বের হবার। যদি আবার ওই পুরুষের সামনে পড়ে যায়, আর তখন যদি চিন্তা ভাবনায় সে আরও ভীত হয়ে পড়েছে। লজ্জায় তার শরীর জুড়ে অদ্ভুত শিরশিরানি অনুভূতি জাগিয়ে দিয়ে গেছে। এদিকে তার ভাই আর বড় মায়ের চিন্তা, অন্যদিকে চন্দ্রের থেকে পালিয়ে বাঁচার ভীতি। এই দ্বন্দ্বই রোদের ঘুম কেড়ে নিয়েছে। রোদ কিছুক্ষণ পরপর রেদওয়ান আহমেদের নম্বরে ফোন দিয়ে হসপিটালের আপডেট জানছে বসে বসে, তবে প্রতিবারই একই উত্তর। এখনও অবস্থায় স্থিতিশীল, ডাক্তাররা দেখছেন, তোমরা দোয়া করো। এতেই যেন তার চিন্তার শেষ নেই। তাদের হসপিটাল যেতে দিলে কি এমন হতো, তারা না হয় একটু দেখে চলে আসতো। আবার রোদের এমন চিন্তা ভাবনার মধ্যে আবারও কল করল রেদওয়ান আহমেদ। রোদ তড়িঘড়ি করে ফোন রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে রেদওয়ান আহমেদ বলে উঠল, কি হয়েছে মামনি, এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছে না তো আব্বু, কি করব? বড় মার ভাইয়ার কি জ্ঞান ফিরেছে? তোমার বড় মায়ের জ্ঞান ফিরেছে মাত্র কিছুক্ষণ আগে, উনি এখন মোটামুটি সুস্থ। আর তোমার ভাইয়ের অবস্থা এখনও আগের মতোই আছে। 24 ঘন্টা না গেলে তো কিছু বলা যাবে না মা। তুমি বরং এত চিন্তা না করে ঘুমিয়ে পড়ো, কেমন? আব্বু চন্দ্রের সাথে কথা হয়েছে, তোমাকে নিয়ে আসবে সকালে। বাবার এমন আদুরে কণ্ঠ শুনে রোদের যেন কিছুটা স্বস্তি অনুভব করছে। এরই মধ্যে কিছু একটা মনে পড়তে রোদ বিচলিত কণ্ঠে রেদওয়ান আহমেদকে প্রশ্নই করে বসল। আব্বু রাতে খাবার খেয়েছেন? মেয়ের প্রশ্নের উত্তরে কি বলবেন রেদওয়ান আহমেদ ঠিক বুঝতেই পারলেন না। হসপিটালের সকলকে এমন অবস্থায় রেখে কি আর খাবার পেটে দেওয়া যায়? তাছাড়া নিজের কথা তো তিনি ভুলে গিয়েছিলেন। মেয়ের কথা শুনে মনে পড়ল, সত্যিটা বললে মেয়ে হয়তো আরও বেশি টেনশনই পড়বে। তাই কিছুটা হেসে মেয়েকে আশ্বস্ত করে বললেন, সন্ধ্যায় টুকটাক নাস্তা করেছি মামনি। তোমার বড় মায়ের জ্ঞান ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম, তাই খাবার খাইনি এখনও। এখন আব্বু খাবার আনতে যাব, চিন্তা করো না। এত রাত পর্যন্ত দুশ্চিন্তায় বসে থাকলে তোমার শরীরও খারাপ হয়ে যাবে। ঠিক আছে আব্বু, তাহলে ফোন রেখে তাড়াতাড়ি গিয়ে খাবার নিয়ে আসুন। এত রাত পর্যন্ত না খেয়ে থাকলে দাদা ভাইয়া তো অসুস্থ হয়ে যেতে পারে। সবার জন্য মেয়েকে এমন উৎকণ্ঠায় দেখার পর রেদওয়ান আহমেদের মন জুড়ে প্রশান্তির একটি হাওয়ায় বয়ে গেল। তিনি কিছু বলার আগে আবারও রোদের চটপটে সুর ভেসে আসলো, আব্বু ফোন রাখলাম, তাড়াতাড়ি যাবেন। হ্যাঁ। মেয়েকে এমন আদরের হুমকি দিতে দেখে রেদওয়ান আহমেদ এবার শব্দ করে হেসে উঠলেন। ঠিক আছে মামনি, আব্বু এখনই যাচ্ছি, তুমিও একবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। বলে তিনি ফোন রেখে বাইরে যাওয়ার জন্য করিডোরের দিকে ধীরে ধীরে হাঁটা শুরু করলেন। রোদও এবার ফোন রেখে বিছানায় উঠে দাঁড়ালো। রোদকে উঠে দাঁড়াতে দেখে জারিন জিজ্ঞেস করল, আঙ্কেল কি বলল রোদ? তাদের এখন কি অবস্থা? বলেছে বড় মায়ের জ্ঞান ফিরেছে, আর রাবিন ভাইয়ার অবস্থাও আগের মতোই এখনো। বলেই রোদ দরজার দিকে পা বাড়ল। রোদকে দরজার দিকে যেতে দেখে জারিন ফিকুচকে নেয়। কি গো বধুয়া, ভাইয়া রুমে যাও নাকি? করে জারিনের মুখে এমন কথা শুনে রোদ কিছুটা কেঁপে উঠল, তবে সেটা জারিনকে বুঝতে দিল না। রোদ কয়েক কদম এগিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে ঘুরে তাকে দাঁত কিরমির করে বললাম, তোকে বলেছি আমি ওই রুমে যাচ্ছি। একবারই ফালতু কথা না বলে মুখটা একটু বন্ধ রাখা যায় না? বজ্জাত মাইয়া কোথাকার। আমি আবার মন মেজাজ এমনিতেই ভালো না জারিন, দয়া করে তোর মুখটা বন্ধ রাখ। জারিনের কথার মধ্যে রোদ উত্তর কথাটি বলে লাইট অফ করে গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। জারিনও আর কথা বাড়ালো না এই নিয়ে। তারও ভীষণ ঘুম পেয়েছে। এতক্ষণে রোদ জেগেছিল বিধায় কোনো মধ্যে টেনে টেনে চোখ খুলে রেখেছিল সে। এখন আর রোদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা করার মুড নেই তার। তাও
তাই জারিনও চুপচাপ চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। চোখ বন্ধ করার সময় পরই ফোনের মেসেজ টোন চমকে উঠল রোদ। প্রথমে সিম কোম্পানির মেসেজ ভেবে তেমন পাত্তা না দিল, পরে মুহূর্তে আবারও মেসেজের শব্দে কৌতূহলবশত পালিশের পাশ হাসড়ে ফোনটি হাতে নিল সে। হোম স্ক্রিন চালু করে সঞ্জয়ের মেসেজ দেখে আরও এক দফা কেঁপে উঠল রোদ। খাপা হাতে কোনো মতে মেসেজটা সিন করতেই তার চোখ বড় বড় হয়ে গেল। Open the door, Angel. I can't sleep knowing my wife is... I cannot sleep knowing my wife is in another room, in her own house. And if you don't open it, tomorrow you will get double punishment. Keep that in mind. ভয় আতঙ্কে রোদ তাড়াহুড়ো করে ফোন বন্ধ করে দিল। সে কোনোভাবে এখন আর ওই রুমে যেতে পারবে না। ওই অশুভ পুরুষের লজ্জা নেই বলে কি তারও নেই নাকি? যদি কোনোভাবে কথাটি তার মামুনিদের কানে পৌঁছে যায় তখন সে কিভাবে মুখ দেখাবে তাদের? এমনিতে তাদের সামনে যেতে তার অস্বস্তি হয়, এখন নাকি আবার ওই রুমে? না না, কোনোভাবেই সে দরজা খুলবে না। পরেরটা না হয় পরে দেখা যাবে কি হয়। এই ভেবেই রোদ নাকে মুখে কমফোর্টার দিয়ে ঢেকে গাঢ় হয়ে পড়ে রইল।